আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে 2 ডিমের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি রেসিপি শেয়ার করছি। যারা স্পঞ্জ কেকটা ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না, কেকটা ভালো করে ফুলে না, সফট হয় না, তারা চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আমার রেসিপি ফলো করে প্রথম দেখাতেই আপনারা এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। সবকিছু একদম পারফেক্ট ভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই কেক বেসটা তৈরি করে নিব। তার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটিতে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। স্পঞ্জ কেকে বেকিং সোডাটা দিতে হয় না। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ছাড়াও আমি কেকটা তৈরি করি, তারপরেও কিন্তু আমার কেকটা অনেক বেশি সফট হয়। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ময়দার মিশ্রণটা আরও একবার চেলে নিব। ময়দার মিশ্রণটা এবার সাইডে রেখে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে 2টা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একদম লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। 10 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হয়েছে, ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর আজকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে কিন্তু একেবারে দেয়া যাবে না, 2-3 দিয়ে আমি চিনিটাকে বিট করে নিব। 2টা ডিমের স্পঞ্জ কেক তৈরি করার জন্য 1/3 কাপ থেকে হাফ কাপ পর্যন্ত চিনি দেওয়া যায়। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে হাফ কাপ পরিমাণও দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর একদম লো স্পিডেই কিন্তু বিট করে নিয়েছি, চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আবারও চিনি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3বারে চিনিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে গিয়ে একদম ডিমের সাথে ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে বিটের স্পিডটাকে বাড়িয়ে 2 দিয়ে বিট করে নিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন ডিমের কুসুম এবং সাদা অংশ আমি একসাথেই বিট করে নিচ্ছি। এভাবেও কিন্তু ডিমের ম্যারাংটা তৈরি করা যায়, আবার চাইলে কুসুমটাকে আলাদা করেও তৈরি করা যায়। আর ডিমের ম্যারাংটা তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমের ম্যারাংটা তৈরি করতেও সুবিধা হয় আর খুব দ্রুতই কিন্তু তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে ডিমের ফোমটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এভাবে উপর থেকে দাগ কেটে চেক করে নেবেন। দাগটা যদি এরকম 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে দেবে যায়, তাহলে বুঝবেন ডিমের ফোমটা একদমই পারফেক্ট হয়েছে। কোনোভাবেই ওভারবিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা আবারও ডেবে যাবে। আজকে আমি ভ্যানিলা ফ্লেভারে কেক তৈরি করছি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার বিটারটা দিয়ে ভ্যানিলা এসেন্সটাকে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এর বেশি বিট করা যাবে না, শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিলেই হবে। ডিমের ম্যারাংটা কিন্তু এখন একদমই রেডি। এবার শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। আমি সব সময় শুকনো উপকরণগুলো এভাবে চেলেই দিই, এতে করে মিশাতে অনেক সুবিধা হয় আর ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হয় না। আর ময়দার মিশ্রণটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে মিশাতে অসুবিধা হবে। আমি 2বারে চেলে দিয়ে দিব। এবার মিশ্রণটা মিশিয়ে নিব। আমি বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোর সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন একদিক থেকে কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকটা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার সময় সবাই ভুল করে থাকেন, যার কারণে দেখা যায় কেকটা ফুলে না, চুপসে যায়, নানান রকম সমস্যা হয়। আমি কিভাবে কাজটা করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপের ময়দাটাও দিয়ে দিব, একইভাবে চেলে দিয়ে দিব। আর অনেকেই হয়তো খেয়াল করেছেন আমি ব্যাটারের মধ্যে তেল, বাটার, ঘি বা লিকুইড কোনো কিছুই দেইনি। স্পঞ্জ কেকে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয়, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যদি তেলটা এখানে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ অথবা 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিতে পারেন। আর যদি লিকুইড দুধ দিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো স্পঞ্জ কেকে যতটা পরিমাণ লিকুইড জিনিস অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কখন দিতে পারবেন? যখন দেখবেন ব্যাটারটা একদম শক্ত হয়ে গিয়েছে, অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এখানে লিকুইড দুধ দেওয়া যাবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। আর স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে, এরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হবে। ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ হয়েছে, কোনো ধরনের কোনো লাম্পস নেই। এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। তার জন্য 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে এর নিচে আমি একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এরপর মোল্ডের নিচের অংশে তেল ব্রাশ করে নিয়েছি। কোনোভাবেই মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক করার পর খুলে চুপসে যাবে। এরপর সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মোল্ডটা ধরে একটু ট্যাপ করে নিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। ব্যাস, কেকটা বেক করার জন্য কিন্তু এখন একদমই রেডি। কেকটা ওভেনে বেক করব, তার জন্য একটা ফ্রিহিটেড ওভেনের নিচের তাকে রেখে কেকটাকে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 25 মিনিটের মতো কেকটাকে আমি বেক করেছি। এরপর কেকটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে কেকের সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুলতে সুবিধা হবে।
তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিচ্ছি। আর কেকের ভিতরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ এরকমই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।